বন্ধুরা, আমি সবেমাত্র এই চ্যানেলে নিজের কণ্ঠে ড্রামা এক্সপ্লেন শুরু করেছি, কিন্তু তারপরও আপনারা যে ভালোবাসা ও সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমার এই কণ্ঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এভাবেই আমার সাথে থাকবেন সবসময়। ড্রামা শুরু হয় শাও থেকে, যে আমাদের ফিমেল লিড। এই মুহূর্তে সে তার একটা পেইন্টিং নিয়ে নিজের নতুন বাড়িতে রাখতে যাচ্ছে। সেখানে সে তার ফিয়ান্সের সাথে বিয়ের পর থাকবে। শাও দেখে তার ফিয়ান্সে জিয়ান ইতিমধ্যেই সেখানে আছে। জিয়ান শাওকে দেখে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে এখানে কিভাবে চলে এলে? শাও বলে, আমি এখানে পেন্টিংটা রাখতে এসেছি, আর তুমি এখানে কিভাবে? তুমি তো বিজনেস ট্রিপে গিয়েছিলে না? ঠিক তখনই ভেতর থেকে এক মেয়ে বেরিয়ে আসে। সে শুধু বাথ টাওয়াল পরে আছে। মেয়েটি বলে, আমার নাম জিয়া। এই দৃশ্য দেখে শাও পুরোপুরি অবাক হয়ে যায়। তখন জিয়ান তাড়াতাড়ি বলে ওঠে, তুমি কিছু ভুল বোঝো না। যে একটা সমস্যায় পড়ে গিয়েছিল এবং তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। শাও বলে, তুমি কিভাবে ভুলে গেলে এটা আমাদের বিয়ের পর একসাথে থাকার রুম? জিয়ান বলে, আসলে এতে সমস্যা কোথায়? সে তো কয়েকদিনের জন্য এখানে আছে। তুমি এত ছোট একটা বিষয় নিয়ে এত বড় ইস্যু করো না। তখন শাও বলে, এটা কি ছোট ইস্যু যে তুমি রাতের বেলায় তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে একা রুমে ছিলে? জিয়ান বলে, তুমি এত রাগ করছো কেন? আগে তুমি অনেক ভালো ছিলে, তোমার কি হয়েছে এখন? এতক্ষণে জিয়ান বলে ওঠে, তোমরা ঝগড়া করো না, আমি চলে যাচ্ছি। আমি তোমাদের সম্পর্ক নষ্ট করতে চাই না। কিন্তু জিয়ান তাড়াতাড়ি জিয়াকে থামিয়ে দেয় এবং বলে, যদি তোমার পেরেন্টস জানতে পারে তুমি তাদের না জানিয়ে বিদেশে চলে এসেছো, তাহলে ওরা তোমার শান্তি দেবে? তাই তুমি এখানেই থাকো। জিয়া বলে, ঠিক আছে, যেহেতু তুমি এতটা কথা বলছো, আমি থেকে যাচ্ছি। তবে তুমি তোমার ফিয়ান্সের সাথে নিজেই কথা বলো। এই বলে সে শাওকে একবার দেখে রুমের ওপরের দিকে চলে যায়। তারপর জিয়ান শাওকে বলে, চলো বাইরে গিয়ে কথা বলি। সে জোরে শাওকে ধরে বাইরে নিয়ে যেতে থাকে। সেই সময় শাওর পেন্টিংটা হাত থেকে পড়ে যায় আর কাঁচ ভেঙে তার পায়ে বিদ্ধ হয়। শাওয়ের পায়ে কাঁচ ঢুকে যায়, কিন্তু জিয়ানের যেন তাতে কোনো অনুভূতিই নেই। সে শাওকে বাইরে নিয়ে গিয়ে বলতে থাকে, তোমার বুঝতে শেখা উচিত। শাও রেগে গিয়ে বলে, আমি কি বুঝি? আমি ভীষণ রকম ঘৃণা অনুভব করছি। তুমি আমাদের বিয়ের বাড়িতে অন্য এক মেয়ের সাথে ছিলে। আমি এটা সহ্য করতে পারছি না। এরপর শাও তাকে ব্রেকআপ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। জিয়ান শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই জিয়া আসে এবং জিয়ানকে জিজ্ঞাসা করে, আমার জন্য তোমাদের সম্পর্ক তো নষ্ট হয়ে গেল না? জিয়ান বলে, চিন্তা করো না, ও আমার সাথে বিয়ে ভাঙতে পারবেই না। অন্যদিকে আমরা দেখি শাও জিয়ানের দেওয়া আংটিটা খুলে ফেলে দেয় এবং সে একটা ট্যাক্সিতে উঠে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় জিয়া তার একটা ভিডিও থেকে শক হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় সে এক ছেলের সাথে বারে ছিল, আর সেই ভিডিওটা কেউ পোস্ট করে দিয়েছে। জিয়ার মনে হয় এটা নিশ্চয়ই শাওর করেছে। সে খুব রেগে গিয়ে শাওর রাখা বিয়ের গাউন বের করে এবং সঙ্গে সঙ্গে শাওকে ফোন করে ধমকি দেয়, তুমি আমার সাথে দেখা করতে আসো, না হলে আমি তোমার বিয়ের ড্রেসটা নষ্ট করে দেব। তখন শাও তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। জিয়া তখন চিৎকার করে বলে, তুমি আমার ভুল ভিডিও কেন পোস্ট করলে? শাও বলে, আমি কিছুই পোস্ট করিনি। তখন জিয়া কিছুতেই বিশ্বাস করে না। সে তখন শাওয়ের বিয়ের গাউন কাটতে যায়। শাও নিজের ড্রেস বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিয়া তখনও ছাড়ে না। তখন ড্রেসটা নিচে পড়ে যায় এবং জিয়া তখন শাওকে মারতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শাও তখন উল্টে তাকে একটা চড় মেরে দেয়, আর জিয়া আবার শাওকে চড় মারতে যায়। ঠিক তখনই জিয়ান এসে শাওয়ের হাত ধরে ফেলে। জিয়া তৎক্ষণাৎ জিয়ানকে বলে, এই মেয়েটাই আমার ভিডিও পোস্ট করেছে আর আমার সম্পর্কে ভুল রুমার ছড়াচ্ছে। শাও বলে, আমি এমন কিছু করিনি, বরং ওই আমার দিদিমার পোশাক নষ্ট করেছে আর অনেক জিনিস ভেঙে ফেলেছে। জিয়া বলে, তুমি তো ডিফ করছিলে। এই বলে সে চলে যায়। শাও তখন তার পেছনে যেতে চায়, কিন্তু জিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কেন তার পেছনে পড়ে আছো? তখন শাও জোরে চিৎকার করে বলে, ও বিয়ের ড্রেসটা আমার দিদিমা বানিয়েছিলেন। তুমি খুব ভালো করেই জানো সেটা আমার কাছে কতটা মূল্যবান ছিল, আর তোমার এই এক্স গার্লফ্রেন্ড সেটা নষ্ট করে দিয়েছে। আমি চিৎকার না করে পারবো? জিয়ান বলে, প্রথমে তো তুমি ওকে প্রভোগ করেছিলে, তাই না? তোমার উচিত ছিল ওর থেকে দূরে থাকা। তখন শাও রেগে গিয়ে জিয়ানকে একটা থাপ্পড় মেরে দেয় এবং নিজের বিয়ের ড্রেস তুলে নিয়ে বলে, তুমি যা করেছো তার ফল তোমার সবাইকে ভোগ করতে হবে।
এই বলে সে বাইরে চলে যায়। সে বাইরে গিয়ে দেখে তার দিদিমার জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই জিয়ান আসে এবং দুঃখ প্রকাশ করে বলে, আমার জানা ছিল না জিয়া এমন কিছু করতে পারে, আমি সত্যিই দুঃখিত। তখন সাউ জোরে চিৎকার করে তাকে বলে, এখান থেকে চলে যাও। তারপর সেও নিজে বাইরে চলে যায়। সাউ রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদতে থাকে, আর হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। ঠিক তখন একটি গাড়ি এসে থামে এবং একজন ব্যক্তি এসে সাউকে সাহায্য করতে আসে। সে আর কেউ নয়, আমাদের ড্রামার পুরুষ লিড, যার নাম সং ইয়ান। সাউ তাকে আঙ্কেল বলে ডাকে, কারণ সে জিয়ানের ছোট আঙ্কেল। সাউ তখন তাকে জানায়, আমি জিয়ানের সাথে আর এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। সং ইয়ান তার পায়ে আঘাত দেখে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার সময় সাউ তাকে জিজ্ঞাসা করে, আমি যদি জিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিই তাহলে কি আপনার পরিবার আমার উপর রাগ করবে? সং ইয়ান হেসে বলে, তোমার ইচ্ছেই চলবে, তুমি যা চাও সেটাই হবে। এটা শুনে সাউ খুব খুশি হয়ে যায় এবং তাকে থ্যাংক ইউ বলে। এরপর হাসপাতালে সাউর ব্যান্ডেজ করা হয়। সাউ তখন সং ইয়ানকে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছে জিজ্ঞাসাও করলেন না কেন আমি জিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙছি? কিন্তু সং কিছুই জিজ্ঞাসা করে না, বরং সে সাউকে বোঝাতে শুরু করে। সং বলে, আমাদের দুই পরিবারের মধ্যে যে বিয়ে ঠিক হয়েছে সেটা হবে, আর আমাদের পরিবারে শুধু জিয়ানই তো নেই যার সাথে তোমার বিয়ে হতে পারে। তুমি আমার দিকেও একবার ভেবে দেখো না কেন? এটা শুনে সাউ অবাক হয়ে যায়। আপনি কি মজা করছেন? সং উত্তর দেয়, তোমার কি মনে হয় আমি মজা করার মতো লোক? তাই এখন থেকে আমাকে আঙ্কেল বলা বন্ধ করো, আর আমার দিক থেকে একবার চিন্তা করো, আরাম করে নিজের মতো করে উত্তর দিও। তোমার দাদুকে আমি অনেকদিন ধরে চিনি। আমাদের পরিবার তোমার দাদুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার তোমার ভালোভাবে যত্ন নেব। সেই প্রতিশ্রুতি আমি নিজেও রাখতে পারি। তাই আমার আবার যখন দেখা করব তার আগে নিজের জবাব তৈরি করে রেখো। এই বলে সে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি শাওয়ের দাদু খবরের কাগজ বা টিভিতে দেখে ফেলেন যে জিয়ান শাওকে চিট করেছে। যখন শাও তার দাদুর সাথে দেখা করতে আসে তখন তার দাদু জিজ্ঞাসা করে, খবরে যেমন দেখাচ্ছে জিয়ান কি সত্যি তোমাকে প্রতারণা করেছে, আর তোমার কি এঙ্গেজমেন্ট ভেঙে ফেলেছো? শাও উত্তর দেয়, হ্যাঁ দাদু, আমি ওর সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি, আমি ওকে বিয়ে করতে চাই না। তখন দাদু তার পক্ষ নেন এবং বলেন, তুমি একদম ঠিক করেছো, বিয়ে না করতে চাইলে করো না, জিয়া তো তোমাকে ঠকিয়েছে, এখন যেন স্বপ্নেও ভাবতে পারে যে তুমি ওকে বিয়ে করবে। আমি তো তোমার বিয়েটা শাও পরিবারের ঠিক করেছিলাম, কারণ আমি চাইতাম তারা তোমার রক্ষা করুক, কারণ আমি যখন থাকবো না তখন তোমার পাশে কেউ যেন থাকে। শাও তখন বলে, দাদু, সং পরিবারে বিয়ে মানে তো জিয়ান না, তার আঙ্কেল মিস্টার সংও তো আছে। এই কথা শুনে দাদু তো খুব খুশি হয়ে যান। শাও বলে, মিস্টার সং বলেছিলেন তিনি আপনার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমার যত্ন নেবেন। তখন শাওয়ের দাদু আরো খুশি হয়ে বলেন, সত্যি? উনি তো নিজের কথা একদম পাকা লোক, আমি নিশ্চিত উনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং তোমার খুব ভালোভাবে যত্ন নেবেন। অন্যদিকে আমরা দেখি জিয়ান তার বাড়িতে আছে। তার বাবা তাকে খুব রাগ করে চিৎকার করছেন, তুমি আমাদের নামই খারাপ করে দিলে, তুমি একদিকে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেলে আর শাওকে ধোকা দিলে, যার কারণে সং পরিবারে রেগে গেছে এবং বিয়ে ভেঙে দিতে চাইছে। ঠিক তখনই সঙ্গের একজন গার্ড আসে এবং জিয়ানকে জানায় মিস্টার সং তোমার সাথে দেখা করতে চাইছেন। এদিকে আমরা দেখি শাও এখনো হসপিটালে আছে। সে তার বান্ধবী লিসাকে ফোন করে বলে, আমার একটা বাড়ি বিক্রি করতে হবে, তাড়াতাড়ি সাহায্য করো প্লিজ। তখন লিসা জিজ্ঞাসা করে, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে লোক পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি কি বিক্রি করতে চাইছো? তোমার পরিবার কি দেউলিয়া হয়ে গেছে? শাও জানায়, আমি আমার বিয়ের বাড়িটা বিক্রি করতে চাই। জিয়ান তার এক্স গার্লফ্রেন্ডের সাথে মিলে আমাকে প্রতারণা করেছে, তারা দুজনা মিলে আমার দিদিমার জিনিসপত্র ভেঙে ফেলেছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। এটা শুনে লিসা ও জিয়ানের উপর রেগে যায় এবং বলে, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সব কাজে সাহায্য করব, চিন্তা করো না, এমনকি ওদের দুজনের প্রতিশোধ নিতেও আমি তোমার পাশে থাকবো। তারপর যখন শাও হাসপাতালের বাইরে যায়
তার দাদুর ডাক্তার তার সাথে দেখা করতে আসে এবং বলেন, তোমার দাদুর শরীর অবস্থা ভালো না, ওনার হাতে বেশি সময় নেই, হয়তো 2 থেকে 3 মাসের বেশি বাঁচবেন না, তার শরীর আর ঠিক হবে না, তাই তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। এই বলে ডাক্তার চলে যান। শাও খুব আপসেট হয়ে পড়ে এবং ভাবতে থাকে, মা যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন বাবা আমাদের বাড়িতে তার মিস্ট্রেস এবং সেই স্টেপ সিস্টারকে নিয়ে এসেছিলেন, আর তিনি সবসময় তাদের পক্ষে ছিলেন। আমার জীবনে একমাত্র যিনি সত্যিকারের আত্মীয় ছিলেন তিনি হলেন আমার দাদু। অন্যদিকে আমরা দেখি জিয়ান তার আঙ্কেল মিস্টার সঙের সাথে দেখা করতে গেছে। সে তাকে সবকিছু বোঝাতে থাকে। আমার সম্পর্কে যে রিউমার ছড়াচ্ছে সেগুলো একদম সত্যি না। আমার আর জিয়ার মধ্যে কিছুই নেই। আপনি চাইলে শাওকে জিজ্ঞাসা করতেই পারেন। আমি তাকে বলবো যেন সে নিজেই ক্লিয়ার করে দেয়। এতে আমাদের নামও পরিষ্কার হবে আর কোনো প্রবলেমও থাকবে না। আর শাওয়ের বাবা তো খুবই লোভী লোক। সে আমাদের পরিবারের সাথে এই বিয়ে ভাঙতে পারবে না, তাই সে সহজেই রাজি হয়ে যাবে এবং আমাদের সাথে কোঅপারেটও করবে। এই কথা শুনে সং রেগে আগুন হয়ে যায় এবং বলে, তোমার মনে হচ্ছে নিজের সুবিধার জন্য তুমি ওই ছোট মেয়েটাকে ব্যবহার করতে চাও, ওকে এইভাবে বুলি করতে চাও? জিয়ান বলে, না না আঙ্কেল, আমি তো বুলি করছি না। তবুও সং চুপ করে না। সে চিৎকার করে বলে, তুমি একটা তো আমাদের পরিবারের সম্মান নষ্ট করে ফেলেছ। এখন আর এই ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই। সবকিছু আমাকে সামলাতে দাও, আমি এই সমস্যাটা ঠিক করে ফেলবো। তোমার এখন আমার কথা শুনতে হবে, কিছু বলার দরকার নেই, শুধু চুপচাপ বাড়িতে বসে থাকো। জিয়ান তখন বাধ্য হয়ে চুপচাপ রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সঙের কাছে শাওয়ের ফোন কল আসে। শাও বলে, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমার কিছু কথা বলার আছে। সে একটা জায়গায় নাম বলে দেয়। তারপর দুজনে সেই জায়গায় দেখা করে। শাও বলে, সরি, আমি একটু দেরি করে ফেলেছি। সং হেসে বলে, কোনো সমস্যা নেই, আমি আগেই চলে এসেছি। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি কি প্রশ্ন করতে চাও? শাও বলে, জিয়ানের সঙ্গে বিয়ে না করাটা ছাড়া এই সমস্যার আর কোনো সলিউশন নেই? এই বিয়ে ভাঙার জন্য অন্য কোনো কি উপায় আছে? সং উত্তর দেয়, তুমি যদি নিজের ইচ্ছায় ও আরামে এই বিয়ে ভাঙো তাতে আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমি এটাও বলে দিই, আমার স্ত্রী হওয়া খুবই সহজ। শাও তখন বলে, কিন্তু আমার স্বামী হওয়া অতটাও সহজ না। আমি চাই আমার স্বামীর যেন কোনো ফার্স্ট লাভ না থাকে, কোনো এক্স গার্লফ্রেন্ড না থাকে, না কোনো ক্রাশ বা চাইল্ডহুড সুইট হার্ট। আমি এসব কিছু মেনে নিতে পারবো না। আমি আশা করি তোমার কাছে আমার এসব শর্ত বেশি মনে হচ্ছে না। সং হেসে বলে, একেবারেই না, একটু বেশি মনে হচ্ছে না। শাও আবার বলে, তবে আমি বিয়ের পর খুব ব্যস্ত থাকবো। সং উত্তরে বলে, আমার কাছে আমার স্ত্রী সবকিছুর আগে। আমার স্ত্রীকে কোনো কষ্ট সহ্য করতে হবে না। সে যেমন থাকতে চায় তেমনই থাকবে। আমি তাকে সবসময় সাপোর্ট করব। তখন শাও বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। সং বিস্ময়ে বলে, তুমি হ্যাঁ বলছো? শাও বলে, হ্যাঁ। সং তখন আনন্দে জিজ্ঞাসা করে, তাহলে আজই আমরা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেব? শাও নিজের আইডি কার্ড বের করে দেখিয়ে বলে, ঠিক আছে, চলো যাই। আমাদের কোনো গ্র্যান্ড ওয়েডিং করার দরকার নেই, শুধু একটা সাধারণ ম্যারেজ সার্টিফিকেট নেবো, কারণ আমি দাদুকে দেখাতে চাই যে আমরা বিয়ে হয়ে গেছে। তারপর শাও সঙ্গে জিজ্ঞাসা করে, তুমি তো পরে আমাকে বিয়ে করে রিগ্রেট করবে না তো? সং বলে, একেবারেই না, এটা তো আমার ভাগ্য যে তোমাকে পেয়েছি। তখন শাও বলে, আমারও কোনো রিগ্রেট থাকবে না। এরপর তারা একসাথে ম্যারেজ সার্টিফিকেট নিতে কোর্টে চলে আসে। তারা অপেক্ষা করছিল। সেই সময় সং শাওকে একটা চুলের ক্লিপ গিফট করে। ঠিক তখনই রিও এবং জিয়ান সেখানে উপস্থিত হয়। রিও এবং জিয়ানকেও যখন শাও ও সঙের বিয়ের খবর জানতে পারে তখন তারা দুজনেই রেগে যায়। জিয়ানের বাবা তাকে রাগ করে বলে, তুমি তো আগে এই পরিবারের সমস্যা তৈরি করেছিলে, তাই এসব তো হতেই ছিল। বরং তোমার খুশি হওয়া উচিত, কারণ এত সব করার পরেও তোমার আঙ্কেল তোমাকে সাহায্য করছেন এই সমস্যাটা সামলাতে। এখন থেকে খেয়াল রাখো, শাও এখন তোমার আংটি হয়ে গেছে, তাই ওর সাথে সম্মানের সাথে ব্যবহার করো এবং সঙ্গের সাথে অযথা ঝামেলায় যেও না। জিয়ানকে বাধ্য হয়ে তার বাবার কথা শুনতে হয়, আর তার মাও তাকে বোঝাতে থাকে, আর কোনো ভুল করো না, শান্ত থাকো। ঠিক তখনই জিয়ানের কাছে জিয়ার ফোন আসে। জিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা আমাকে খুব বকা দিচ্ছেন, তুমি এসে আমাকে সাহায্য করো। তখন জিয়ান তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে শাও এবং সং ইতিমধ্যেই তাদের ম্যারেজ সার্টিফিকেট পেয়ে গেছে।
তারা একসাথে শাওর দাদুর সাথে দেখা করতে চায়। শাও তার দাদুকে জানায়, আমি সঙ্গের সাথে বিয়ে করেছি আর আমি সত্যিই খুব খুশি। দাদু তো এটা শুনে আনন্দে অভিভূত হয়ে যান। সঙ্গও বলেন, আপনি চিন্তা করবেন না, আমি শাওকে খুব ভালোভাবে খেয়াল রাখবো এবং সবসময় তাকে প্রোটেক্ট করব। তখন দাদু বলেন, তুমি যদি এই কথা বলছো তাহলে সেটা পালন করতেই হবে। সং তখন বলেন, গ্র্যান্ডমার কবর কোথায়, চলুন ওনার সাথেও দেখা করি। এরপর আমরা দেখি সং ও শাও রাতে কবরস্থানে যাচ্ছে। চারপাশে অন্ধকার। শাও কিছুটা ভয় পেতে শুরু করে। সং বুঝে যায় ও বলে, তোমার বুঝি অন্ধকারে ভয় লাগে? চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে গাড়ির লাইট অন করিয়ে দেয়। শাও অবাক হয়ে যায়, তুমি কি আমার জন্য করলে? ধন্যবাদ। এরপর তারা দুজন মিলে গ্র্যান্ডমার কবরের পাশে বসে অনেকক্ষণ গল্প করে। শাও নিজের দাদুকে বলেন, এই মানুষটি এখন আমার স্বামী। এবং তারপর দাদুর সঙ্গে তার আবেগপূর্ণ কথোপকথন চলতে থাকে। সন্ধ্যায় তারা সবাই বাড়ি ফিরে আসে। সং তখন দাদুকে জানায়, আমাদের পরিবারে একটা ট্র্যাডিশন আছে, নতুন দম্পতিরা ফ্যামিলি ট্রির সামনে গিয়ে একটা উইশ করে। আমি শাওকে সঙ্গে নিয়ে সেখানে যেতে চাই। কিন্তু শাও তখন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলে, দাদুর শরীরের অবস্থা এখন ভালো নয়, আমি ওনাকে রেখে কোথাও যেতে চাই না। তখন সং বলে, তাহলে আমরা দাদুকে সঙ্গে নিয়ে যাব। এই কথা শুনে দাদু খুশি হয়ে যান। তাহলে তো ভালো, আমি সেখানে আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো আর তোমরা দুজন একটু সময় একসাথে কাটাতে পারবে। সবাই রাজি হয়ে যায়। এরপর দাদু শাওকে বলেন, এখন থেকে তুমি সঙ্গের সঙ্গে ওর বাড়িতে থাকবে, ঠিক আছে? সং তখন শাওকে নিয়ে বাড়ির বাইরে আসে। সে মিষ্টি হেসে বলে, তোমার প্যাকিং করতে আমি একটু সাহায্য করব? শাও তখন বলে, না না, আমার হেল্পার ঠিক সামলে নেবে। এরপর শাও সঙ্গের বাড়িতে পৌঁছে যায়। সং তাকে একটা নাইট ড্রেস দেয় এবং বলে, তোমার জন্য স্নান করার সব ব্যবস্থা করে রেখেছি। শাও অবাক হয়ে বলে, আজই তো আমার বিয়ের সার্টিফিকেট পেয়েছি আর তুমি এত কিছু রেডি করে রেখেছো? সং তখন হেসে জবাব দেয়, হ্যাঁ, এখন তুমি যাও, আমি বাইরে অপেক্ষা করছি। শাও একা বাথরুমে গিয়ে স্নান করে এবং একটু রিল্যাক্স করে। তারপর যখন সে বাইরে বেরোতে যায়, হঠাৎ পা পিছলে পড়তে যায়। সং তৎক্ষণাৎ এসে তাকে ধরে ফেলে। তাদের চোখের মধ্যে নজর লেগে যায়। দুজনেই একটু একটু করে কাছে আসতে থাকে। হঠাৎ করে ফোনের আওয়াজে সে মুহূর্তটা ভেঙে যায়। ফোনটা ছিল শাওয়ের ফ্রেন্ড লিসার। লিসা উত্তেজিত গলায় বলে, জিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে জিয়াকে দেখতে যাচ্ছিল আর এখন সে হসপিটালে আছে। আমি ওকে একটা শিক্ষা দিতে চাচ্ছি। শাও তখন তাকে ঠান্ডা গলায় বোঝাতে চেষ্টা করে, দয়া করে কিছু ভুল কাজ করো না, ফালতু ঝামেলায় পড়ে যাবে। কিন্তু লিসা কোনো কথা না শুনে কল কেটে দেয়। শাও তাড়াতাড়ি সঙ্গের দিকে ঘুরে বলে, আমার হসপিটালে যেতে হবে, আমার ফ্রেন্ড বিপদে পড়ে যেতে পারে, আমি ওকে প্রোটেক্ট করতে চাই। সং বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে চলছি। এরপর আমরা দেখি হাসপাতালের সামনে লিসা চিৎকার করতে করতে জিয়ানের দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে। সে চারপাশে সবাইকে দেখিয়ে বলে চলেছে, এই লোকটা একটা বিশাল চিটার, ওর গার্লফ্রেন্ডকে ঠকিয়ে এখন নিজের এক্সের সঙ্গে ঘুরছে। সে জিয়ানের ভিডিও রেকর্ড করে চলেছে আর চিৎকার করে ওর সমস্ত কলঙ্ক ফাঁস করছে। জিয়া বারবার তাকে থামাতে চায়, লিসা প্লিজ এসব ভিডিও করো না, তুমি বাড়াবাড়ি করে ফেলছো। কিন্তু লিসা সবকিছু শুনতে নারাজ। চারপাশে ছোট ছোট লোকজন জড়ো হয়ে যায়। এই দৃশ্য দেখতে দেখতে সবাই ফিসফিস করে কিছু একটা বলছে। ঠিক তখনই সেখানে শাও হাজির হয়। জিয়া রেগে গিয়ে বলে, আহা, তাহলে তুমিও ওর সাথে হাত মিলিয়েছ, তাই না? সবকিছু তুমিই করাচ্ছ। এদিকে লিসার কর্মকাণ্ডে পুলিশ অফিসাররাও এসে পড়েন। তখন শাও দ্রুত পুলিশের দিকে ফিরে বলে, স্যার, আমার ফ্রেন্ড শুধু আমাকে সাপোর্ট করছিল, আসলে ও শুধু ছোটদের সঠিক শিক্ষা দিতে চাইছিল, না হলে ওরা খারাপ পথে চলে যেত। পুলিশ অবাক হয়ে প্রশ্ন করে, ছোটরা মানে? আপনার কোনো বাচ্চা আছে এখানে? শাও চটপট দেখিয়ে দেয়, ওই যে শুয়ে আছে ও আমার ভাগ্নে, আমার জায়গায় আমার ফ্রেন্ড ওকে শিখাচ্ছিল, এতে তো কিছু ভুল নেই, তাই না? তখন জিয়ান রেগে গিয়ে বলে ওঠে, তুমি কাকে বাচ্চা বলছো? আমি ছোট নই, বুঝলে? ঠিক তখনই সং এসে উপস্থিত হয়। সে সরাসরি জিয়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি কবে থেকে বয়োজ্যেষ্ঠদের অসম্মান করতে শিখলে? তোমার কি এখন বোঝার ক্ষমতা নাই আমি কে? এই কথায় জিয়ান বাধ্যই বলে, সরি আঙ্কেল আন্টি। সং পুলিশ অফিসারের দিকে মুখ ফেরায় এবং শান্তভাবে বলে, কোনো বড় সমস্যা নেই, আপনি চাইলে এখন চলে যেতে পারেন। পুলিশ অফিসার মাথা নেড়ে চলে যায়।
তারপর সং জিয়ানের দিকে ফিরে রীতিমতো কড়া গলায় হুঁশিয়ারি দেয়, আর একবার যদি তুমি তোমার আন্টিকে অসম্মান করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বেরই করিয়ে দেবো। তুমি তখন আর এই পরিবারে কেউ থাকতে পারবে না। এই কথা শুনে চারিদিক নিশ্চুপ হয়ে যায় এবং ধীরে ধীরে সবাই সেখান থেকে সরে যায়। সন্ধ্যায় শাও ও তার বান্ধবী এবং ওর সঙ্গে সঙ্গে একসাথে ডিনারে বসে। এই সময় লিসা হেসে হেসে শাওয়ের দিকে তাকিয়ে বলে, তোমার আর জিয়ার বিয়েটা কবে হলো? শাও একটু মৃদু হেসে উত্তর দেয়, আজ সকালেই তো। এই কথা শুনে লিসা হালকা অবাক হয়ে বলে, আরে তাহলে তো আমি আন্টি আঙ্কেলের মধ্যে পড়ে ডিস্টার্ব করে ফেলছি। সবাই হাসতে থাকে। তারপর লিসা এক গ্লাস তুলে টোস্ট করে বলে, এই নতুন দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুশি মনে ড্রিঙ্ক টোস্ট করে। ডিনারের পর সং শাওকে বাড়ি নিয়ে আসে। সে শাওকে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। পরদিন সকালে শাও চোখ মেলে দেখে যে সং আগে থেকে ব্রেকফাস্ট রেডি রেখেছে, টেবিল ভর্তি নানা রকম খাবার। শাও বিস্ময় ভরা চোখে বলে, এতগুলো খাবার কে বানালো? সং হেসে বলে, শেফ তো তোমার পছন্দ জানে না, তাই সব ধরনের খাবার বানিয়ে রেখেছো। তুমি যেটা পছন্দ করো সেটা খেয়ে নিও। ব্রেকফাস্ট শেষ হলে সং শাওকে নিয়ে স্টাডি রুমে যায়। ওখানে সে বলে, তোমার দাদু আমাকে আগেই বলেছিলেন পেন্টিং ছাড়াও তোমার আরো অনেক শখ আছে, যেমন রত্ন পাথর সংগ্রহ করা। শাও অবাক হয়ে বলে, দাদু এসবও তোমাকে বলতেন? সং একটু মুচকি হেসে বলে, হয়তো ওনার চোখে আমি ছিলাম পারফেক্ট জামাই। তার এরপর সং শাওকে বলে, আমি চাই এবার তোমাকে আমার মা আর দাদুর সঙ্গে পরিচয় করাতে। তুমি কি চলবে আমার সাথে? শাও কিছু বলার আগে শাম এসে হাজির হয়। সে নিজের বানানো কিছু জিনিস শাওকে দেখিয়ে বলে, এইগুলো উপহার হিসেবে কেমন হবে? সং এর প্রশংসা করে বলে, দারুণ হয়েছে, সবাই এটা পছন্দ করবে। তারপর যখন সং আর শাও সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন হঠাৎ শাও পাহাড়কে পরিচিত থাকে, কিন্তু সং তাকে তৎক্ষণাৎ ধরে ফেলে। সে ভাবে কতবার বলেছি সাবধানে চলো। শাও লজ্জা পায়। তারপর তারা রেস্টুরেন্টে পৌঁছে দেখে সং এর মা ও দাদু আগে থেকে অপেক্ষা করছেন। সঙ্গে আছেন আরো কিছু বিশেষ অতিথি। রেস্টুরেন্টে পৌঁছানোর পর শাও সকল অতিথিদের উদ্দেশ্যে হাসি মুখে বলে, হ্যালো। সবাই ওকে আন্তরিকভাবে গ্রহণ করে। এরপর শাও ও সবার সঙ্গে আনন্দ করে ডিনার করে। পরিবেশ ছিল একেবারে পারিবারিক ও প্রাণবন্ত। ডিনারের পর সং আর শাও একসাথে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সং মিষ্টি এসে শাওকে জিজ্ঞাসা করে, আজকের দিনটা কেমন কাটলো তোমার? শাও বলে, খুবই সুন্দর। তোমার গ্র্যান্ডপা আর আন্টি তারা কতটা দয়ালু আর আন্তরিক বুঝতে পারছো না। তারপর শাও একটু লাজুক ভয়ে বলে, আচ্ছা আমার দুজনের বিয়ের ইনভিটেশন কার্ডটা আমি নিজে ডিজাইন করতে পারি? এই জিনিসটা আমি খুব ভালো পারি। সং হেসে সম্মতি দিয়ে বলে, অবশ্যই, এই দায়িত্ব তোমার। আর তারপর সে শাওয়ের নিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ডোরবেল বেজে ওঠে। শাও দরজা খুলতে দেখে সঙ্গের মা দাঁড়িয়ে আছেন। তার মুখে এক রহস্যময় হাসি। তিনি শাওকে বলেন, এই জুয়েলারি গুলো আমাদের পারিবারিক সম্পত্তি, খানদানি গয়না। এখন থেকে এগুলো তোমার, কারণ তুমি এখন আমাদের পুত্রবধূ। এরপর তিনি শাওয়ের দিকে তাকিয়ে বলেন, এখন থেকে আমাকে আন্টি নয় মা বলবে। শাও একটু লজ্জা পেয়ে হেসে বলেন, জি মা। সঙ্গের মা গয়নাগুলো শাওয়ের হাতে তুলে দেন আর মৃদু হেসে বলেন, এখন তোমার ভালোভাবে সময় কাটাও, আমি আর ডিস্টার্ব করবো না। তিনি বেরিয়ে যান। সং শাওয়ের শেষ করে ঘরে ফিরে আসে। শাও তখন ওকে জানায়, তোমার মা এসেছিলেন, এই গয়নাগুলো দিয়ে গেছেন, দেখতেই বুঝতে পারছি কত দামি। আমি একটু চিন্তায় পড়ে গেছি এসব নেবো কিনা। সং হেসে বলে, যদি মা তোমাকে দিয়ে থাকেন তাহলে এগুলো এখন তোমার, এতে দ্বিধা করো না। এরপর সে বলে, গুড নাইট ওয়াইফি। শাও মুচকি এসে ঘুমাতে যায়। পরের দিন সকালে শাও যখন ঘুম থেকে ওঠে দেখে সং হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে। সং হাসতে হাসতে বলে, আমার প্রিয় স্ত্রীর জন্য এই ফুল। শাও অবাক হয়ে বলে, কি সুন্দর। সং বলে, তোমার মতো নয়, কিন্তু প্রায় কাছাকাছি। দুজনের চোখে মুখে প্রেম। এরপর সং অফিসে চলে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট এসে শাওকে বলে, এরপর শাওকে সং তাকে এক চমৎকার ডিজাইন স্টুডিও রুম দেখায়, যেটা সে বিশেষভাবে শাওয়ের জন্য তৈরি করিয়েছে। এই ঘর দেখে শাওয়ের মন ভরে যায়। তার চোখে মুখে একটা মিষ্টি হাসি। সে ওখানে বসে সঙ্গে একটা পেন্টিং আঁকা শুরু করে। এমন সময় হঠাৎ সং ফিরে আসে। সে শাওকে বলে, চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি। শাও তাড়াতাড়ি করে আঁকা পেন্টিংটা লুকিয়ে ফেলে, কারণ সে চায় না সং এখানেই সেটা দিক। পরে ডিনারের আগে সং নিজ হাতে শাওয়ের হাত পরিষ্কার করে দেয়। শাও অবাক হয়ে বলে, তুমি জানলে কি করে আমার হাতে চোট লেগেছে?
সং হেসে কিছু না বললেও শাও অনুভব করে এই মানুষটি সত্যিই ওকে গভীরভাবে ভালোবাসে। এরপর শাও বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু দরকারি জিনিসও কিনতে হবে। সং বলে, ঠিক আছে, আমি তোমার স্কুলে পৌঁছে দেব। সঙ্গে সঙ্গে সে শাওয়ের কপালে একটা মৃদু চুমু খেয়ে বলে, যাও, সাবধানে থেকো। শাও স্কুলের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সং এবং তার অ্যাসিস্ট্যান্টের চোখে পড়ে জিয়ার দিকে। সে অনেকক্ষণ ধরে ওখানে অপেক্ষা করছিল শাওয়ের জন্য। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে সংকে জানায়, স্যার, জিয়া ওখানে, সে মিসেস শাওয়ের জন্য অপেক্ষা করছে। জিয়া যখন ভেতরে ঢোকার চেষ্টা করে, সঙের দিকে নির্দেশে গার্ডরা তাকে আটকে দেয় এবং বাইরে বের করে দেয়। সং তখন রেগে গিয়ে জিয়ার বাবাকে ফোন করে বলে, আপনার মেয়ে যদি আবার আমার স্ত্রীকে বিরক্ত করে তাহলে আমি ওকে চুপ করতে বাধ্য হব। আপনি নিজেই তাকে থামান, নইলে আমি নিজে ব্যবস্থা নেব। জিয়ার বাবা তখনই সব বুঝে যান এবং কণ্ঠ নরম করে বলেন, আমি কথা দিচ্ছি, ও আর কোনো ঝামেলা করবে না। কার্ড 2, সং যখন রাত্রে বাড়ি ফেরে তখন সে শুনতে পায় ঘরের মেয়েরা ফিসফিস করে কথা বলছে শাওকে নিয়ে। তারা বলছে, শাও তো আগের সং ভাইপোর ফিয়ান্সে ছিল, আর এখন কিনা সরাসরি সঙ্গের স্ত্রী। আর একজন বলে, শুনেছি শাওয়ের ঘরে সঙ্গের ছবি আঁকা ছিল, মানে ও তো আগের সঙ্গে ভালোবাসতো। এটা তাহলে প্রেম ছিল না প্রতারণা? সং এসব কথা শুনে থমকে যায়, তার মুখে হতাশার ছায়া। হঠাৎ করে অস্টিন ঘরে ঢোকে আর সঙ্গের কাছে জিজ্ঞাসা করে, বস, এই লোকগুলোকে রাখবো তো? সং একদম স্পষ্ট আদেশ দেয়, না, এরা আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলেছে, এদের আর এখানে রাখার কোনো দরকার নেই। এরপর আমরা দেখি শাও আর সং মিলে একটা স্পেশাল সারপ্রাইজ দিতে শাওয়ের দাদুর কাছে যাচ্ছে। শাও দাদুর বাড়ি পৌঁছে খুশিতে ভরে ওঠে আর বলে, আজ দাদু আমাকে দেখে খুব খুশি হবেন। তখন সং বলে, চলো চুপচাপ ভেতরে যাই। শাও হেসে বলে, গ্র্যান্ডপাকে এখন কিছু বলো না, আমি নিজেই চমকে দেবো। কিন্তু যখন শাও চুপচাপ ঘরে ঢোকে, সে দেখতে পায় তার দাদু ফোনে কথা বলছেন আর বলছেন, যখন আমি আর থাকবো না তখন আমার নাতনিকে তোমরা ভালো করে খেয়াল রাখো। এই কথা শুনে শাওয়ের চোখ ভিজে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সং তাড়াতাড়ি আসে আর শাওকে জড়িয়ে ধরে শান্ত করে। শাও কাঁদতে কাঁদতে বলে, আমার কারণে দাদু দাদু চিন্তায় থাকে। সং তখন আদর করে বলে, আর কাঁদতে হবে না, তুমি এখন তার জীবনে খুশির কারণ। সে শাওকে একটা ক্যান্ডি খেতে দেয় আর দুজনে একসাথে সময় কাটায়। এরপর শাও অন্যদিকে বেরিয়ে যায় আর সং তার দাদুর সাথে সময় কাটায়। এরপর রাতে শাও তার পুরনো বন্ধু আর ক্লাসমেটদের সঙ্গে দেখা করে। সবাই মিলে ডিনার করে আর শাও একটু বেশি মদও খেয়ে ফেলে। ডিনারের পর তার এক ক্লাসমেট শাওকে সঙ্গের বাড়ি পৌঁছে দিতে এগিয়ে আসে। সং তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে শাওয়ের জন্য অপেক্ষা করছিল। যেই না সে দেখে শাও তার বন্ধুদের কাছে আসছে, সং এক রাখে গিয়ে শাও বন্ধুকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমার স্ত্রীকে আমি নিজেই পৌঁছে দেবো। তারপর সে শাওকে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে বলে, আর বন্ধুটি অবাক হয়ে চলে যায়। শাও তখন হেসে হেসে বলে, আজ আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করেছি, অনেক মজা করেছি আর একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি। সে বলে, এই ছেলেটা ছিল আমার ফ্রেন্ডের ভাই। তারপর হঠাৎ সে সঙ্গকে দেখে চিন্তায় পড়ে আর বলে, তুমি কোনো কোট পরোনি, এত ঠান্ডা বাইরে? সং হেসে বলে, কোট তো তোমার গায়ে আছে, তোমার সুরক্ষা আমার কাছে সবচেয়ে জরুরি। শাও তখন মিষ্টি হেসে বলে, আজ আমি আমার বন্ধুদের সামনে তোমার অনেক প্রশংসা করেছি। শাও একদম মিষ্টি গলায় হেসে বলতে থাকি, জানো তো আমি কতটা ভালো হাজবেন্ড পেয়েছি? সং হেসে বলে। তারপর শাওকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে যায়। সে আদর করে বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু শাও যেন সঙ্গে কিছুতেই ছাড়তে রাজি নয়। সে একের পর এক সঙ্গের প্রশংসা করতে থাকে। এই মুহূর্তটা খুব আবেগ ঘন হয়ে যায়। ধীরে ধীরে তাদের দুজনের মাঝে একটি কিস হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সং হঠাৎ করে থেমে যায়। সে শাওকে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। অদ্ভুত এক নীরবতা তার মুখে। পরদিন সকালে শাওয়ের এক বান্ধবী তার বাড়িতে আসে। সে হাসতে হাসতে বলে, তোমার স্বামী সত্যি তোমাকে অনেক ভালোবাসেন আর প্রোটেক্ট করেন। সে আরো বলে, যেদিন আমি হাসপাতালে গিয়ে এই কাণ্ডটা করেছিলাম, তোমার স্বামীর সং না থাকলে আমার বাবার বিজনেস তো জিয়ান একেবারে ধ্বংস করে দিত। সব অবাক হয়ে যায় আর তখনই বলে, এখন অন্তত আমার জীবনে একজন আছে যে বৃষ্টি হলে আমাকে ভিজতে দেয় না, ছাতা নিয়ে পাশে দাঁড়িয়ে থাকেন। আর চোখে জল এসে যায় আনন্দের, কৃতজ্ঞতার। এরপর শাও নিজের গার্ডেনে হাঁটছিল, হঠাৎই জিয়ান সেখানে এসে হাজির হয়। সে জোর করে শাওকে একপাশে নিয়ে যায়। শাও চিৎকার করে ওঠে, তুমি কি করছো? আমাকে হাত দিও না।
তারপর সে চট করে মোবাইল রেকর্ডার অন করে। জিয়ান রেগে গিয়ে বলে, তুমি বলো তো, তুমি কি করছো? তোমার ছড়ানো ফেক নিউজের কারণে আমার পুরো ফ্যামিলির ইমেজ নষ্ট হয়ে গেছে। শাও জবাব দেয়, আমি কিছু করিনি, বরং জিয়াই সব করেছে। তুমি ওকে সাহস দিচ্ছ যেন সে আমার দাদির জিনিসপত্র নষ্ট করে। তোমাদের দুজনকে আমি কখনো ক্ষমা করব না। জিয়ান রেগে গিয়ে পড়ে, তাই বলে তুমি আমার চাচাকে বললে যেন এমন কিছু করানো হয় যাতে আমি বাধ্য হই জিয়ার সাথে বিয়ে করতে। শাও শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, হ্যাঁ, তাহলে কি হয়েছে? তুমি যা করছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তখন জিয়ান বিস্ময়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে আমার চাচার মতো এক নিষ্ঠুর হয়ে গেলে? তুমি তো আগে খুব কাইন্ড আর জেন্টল ছিলে। শাও গম্ভীর চোখে তাকিয়ে ধীরে বলে, আমার কাইন্ডনেস তখনই ছিল যখন আমার হৃদয় ছিল অটুট। তুমি আর জিয়া মিলে সেটা ভেঙে দিয়েছ। তোমাদের জন্য আজ আমি এমন। শাও একটুখানি চুপ করে থেকে বলে, হয়তো আমি এখন ঠিক মানুষটাকে পেয়ে গিয়েছি, সেই জন্যই আমি এতটা বদলে গেছি। জিয়ান হেসে বলে, আমার চাচা তো এখানে নেই, তিনি তো এখন বিজনেস ট্রিপে গেছেন, তাই তার প্রশংসা করে কোনো লাভ নেই, তিনি শুনবেন না। তখন শাও জবাব দেয়, তোমার চাচার প্রশংসা নয়, আমি আমার স্বামীর প্রশংসা করছি, আর এর জন্য আমি সব সময় সব জায়গা দেখি না। এই বলে শাও যেতে থাকে, কিন্তু জিয়ান তার হাত ধরে তাকে থামাতে চায়। শাও তখনই রেগে গিয়ে জিয়ানের গালে এক চড় কষিয়ে দেয়। একদম নিঃশব্দে চারপাশ থমকে যায়। জিয়ান ফুঁসে উঠে বলে, তুমি বলো, আমি কি করলে আমার মনোপূর্তি হবে? আমি কি করলে আমার চাচা আমাকে ছেড়ে দেবে? শাও ঠান্ডা গলায় বলে, তাহলে তুমি জিয়াকে বিয়ে করো না কেন? জিয়ান গম্ভীর গলায় উত্তর দেয়, না, আমি ওকে বিয়ে করব না। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, আমি ওকে স্পর্শও করিনি, আমি ওর কোনো দায়িত্ব নেব না। শাও ঠান্ডা গলায় হেসে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার নিউজের অপেক্ষা করো। এরপর আমরা দেখি শাও ও তার স্বামী শংকে ফোন করে, তুমি কি আমার পাঠানো রেকর্ডিং পেলে? সং উত্তরে বলে, হ্যাঁ, আমি পেয়েছি। তুমি চাইলে আমি ওকে শিখিয়ে দিতে পারি একটা ভালো শিক্ষা। শাও তখন জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এত ভালো কেন? কেন আমার জন্য এত কিছু করো? সং মৃদু হাসি দিয়ে বলে, তুমি আমার স্ত্রী, তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। শাও তখন বলে, এইবার আমাকে একা ছাড়ো, এই প্রতিশোধ আমি নিজেই নিতে চাই। সং একটু চুপ করে তারপর বলে, ঠিক আছে, তুমি নিজে করো, শুধু খেয়াল রেখো নিজের প্রতি, আর একটা কথা মনে রেখো, আমি আছি সবসময় তোমার পাশে। শাও একটুখানি কাঁপা গলায় বলে, কিন্তু তুমি যেভাবে আমাকে ভালো বলছো, আমি ঠিক ততটা ভালো মানুষ? সং তখন উত্তর দেয়, আমার স্ত্রীর ভালো মানুষ হওয়ার দরকার নেই, আমার স্ত্রী শুধু আমার পাশে থাকলেই যথেষ্ট। এরপর ফোন রাখার পরে শাও ফোন করে জিনকে বলে, আর বলে, চলো, তোমাকে জিয়ার মায়ের সমস্ত জিনিসপত্র দেখাতে হবে। তারা জিয়ার বাড়ি পৌঁছে যায়, আর শাও সোজা গিয়ে জিয়ার বাবার সাথে কথা বলে। আপনি তো জানেন জিয়া আর জিয়ার মিলে যা করেছে, তার ফল তো তাদের পেতেই হবে। এবার দেখা যায় শাও একা রুমে একা কথা বলতে চায়, কারণ এখন সে মিস্টার সঙ্গের স্ত্রী, মানে জিয়ার চাচি হয়ে গেছে। আর সে এখানে এসেছে জিয়া আর জিয়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে। জিয়া দরজা খুলতে শাও সরাসরি বলে দেয়, আমি এসেছি জিয়ান আর তোমার বিয়ের বিষয়ে কথা বলতে, তাই আমাকে ভেতরে যেতে দাও। মিস্টার সং তো সঙ্গে সঙ্গে মানা করে, না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু শাও এক ধমকে সঙ্গে চুপ করিয়ে দেয়। তারপর সে জিয়াকে বলে, তুমি না বলেছিলে তোমার কিছু শপিং করতে শহরে যেতে হবে, তুমি যাও, আমি এখানে অপেক্ষা করি। জিয়া কিছুটা দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হয়ে যায়। জিয়া চলে যেতে শাও তার নোংরা খেলা শুরু করে। সে জিয়ার মার স্মৃতির স্বরূপ কাপড়গুলোতে তেল ও কিছু কেমিক্যাল ঢেলে দেয়। আর তারপর যখন জিয়া ঘরে ফিরে আসে, তখন সে দেখতে পায় তার মায়ের কাপড় পুড়ে গেছে আগুনে। আর শাও এমন ভাবে অভিনয় করে যেন সে কিছু জানে না। জিয়া তখন ভয়ানক রেগে গিয়ে ঝগড়া শুরু করে শাওয়ের সাথে। আর ঝগড়ার সময়ে শাওয়ের প্ল্যান মতোই কাপড়গুলোতে আগুন ধরে যায়, সবকিছু পুরো পুড়ে ছাই হয়ে যায়। জিয়া তো কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, তুমি আমার মায়ের স্মৃতি শেষ করে দিলে। এই সময় জিয়ার বাবা এসে জিজ্ঞাসা করে, এমন কি হলো, এত বড় দুর্ঘটনা কিভাবে? শাও তখন হঠাৎ করে সরাসরি দোষ চাপিয়ে দেয় জিয়ার ঘাড়ে, আপনার মেয়ের অসাবধানতার কারণে এসব হয়েছে। তবু জিয়ার বাবা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি রেগে গিয়ে বলেন, তুমি আসার পরে কেন সব শুরু হলো? লোকেরা তখন সিসিটিভি ফুটেজ চেক করার কথা তোলে, কিন্তু জিয়ান আগে থেকে পরিকল্পনা করে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে, কোনো প্রমাণ পাওয়া যায় না। শেষে রাগে অন্ধ হয়ে জিয়ার বাবা বলেন, ওকে রুমে লক করে দাও, আর চিৎকার করতে থাকেন জিয়ার দিকে। তখন শাও ঠান্ডা গলায় বলে, আপনার মেয়ে তো আমার দিদিমার জিনিস ভেঙেছিল, আমি শুধু হিসেব মিটিয়েছি।
তখন জিয়ার বাবা তেড়ে ওঠে, তুমি যা করেছো তোমার স্বামী মিস্টার সং কি এসব জানে? আর তখনই হঠাৎ করে মিস্টার সং এসে হাজির হয়। সবাই চমকে ওঠে। সে বলে, তাহলে তোমারা আমার স্ত্রীকে হেনস্থা করছিলে? এই কথা শুনে জিয়ার বাবা থতমত খেয়ে যায়। সরি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু শাও কোনো সুযোগ দেয় না। সে গম্ভীর গলায় বলে, এক সময় আপনি আমাকে আমার স্বামীর নাম নিয়ে হুমকি দিতেন, আর আজ আপনি নিজের মেয়েকে আমার কাছে ক্ষমা চাইতেও বললেন না। এমন পরিবারের সাথে আমার ভাতিজার বিয়ে আমি হতে দিতে পারি না। এই বিয়েটা এখানেই শেষ। এই কথা শুনে জিয়ার বাবা হাত জোর করে মাপ চাইতে থাকে। তবুও শাও সঙ্গের সাথে ঘর ছেড়ে চলে যায়, আর তাদের সঙ্গে চলে যায় জিয়ানও। রাস্তায় বেরিয়ে আসার পর শাও চুপচাপ সময়ের দিকে তাকিয়ে বলে, তুই হঠাৎ চলে এলে কেন? আমি তো তোমার কথা দিয়েছিলাম যে সবকিছু নিরাপদভাবে সামলাবো। সং একটু মুচকি হেসে বলে, আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম। আর তারপর সে শাওয়ের কপালে একটা আদরের চুমু দেয়। এই সময় জিয়ান এগিয়ে এসে বলে, আঙ্কেল, আপনি কি শাওকে এখানে পাঠিয়েছিলেন আমাকে সাহায্য করতে? সং মাথা নেড়ে বলে, তোমার এখন বিয়ে করতে হবে। তোমার সামনে এখন দুটো ফ্যামিলির মধ্যে একটা অপশন আছে। এই কথা শুনে জিয়ান রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর শাও হেসে সঙ্গে বলতে থাকে, আজ আমি কিভাবে জিয়াকে শিক্ষা দিয়েছি আর কিভাবে আমার গ্র্যান্ডমার অপমানের প্রতিশোধ নিয়েছি। সং এটা শুনে খুব খুশি হয়। সে বলে, ইস, আমি যদি একটু আগে আসতে পারতাম তাহলে তোমার সেই চওড়া হাসিটা পুরোটা দেখতে পেতাম। তারপর হঠাৎ শাও মিষ্টি কণ্ঠে জিজ্ঞাসা করে, আমি কি তোমার একটা চুমু দিতে পারি? সং তো কিছু না বলেই তাকে চুমুকে ফেলে। এরপরের দৃশ্যে দেখা যায় শাওর স্টুডিওতে একটা পেন্টিং এক্সিবিশন চলছে। অনেক অতিথি এসেছে তার আঁকা ছবি দেখতে, এবং এরপর সে তার প্রিয় টিচারের কাছে যায় যার একটা পেন্টিং ভেঙে গিয়েছিল। শাও ভাবছিল সে নিজে গিয়ে টিচারকে ক্ষমা চাইবে ভাঙা পেন্টিং এর জন্য, কিন্তু তখনই সে দেখে সং আগে থেকে সেখানে উপস্থিত। সে শাওয়ের বদলে টিচারের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। শুধু তাই না, সং আর শাও দুজনেই তাদের ওয়েডিং ইনভিটেশন তুলে দেয় টিচারের হাতে একটা উজ্জ্বল হাসি দিয়ে। সন্ধ্যাবেলা ডিনার শেষে করে দুজনে স্নোফলের মাঝে একসাথে সময় কাটায়। সব ভুলে, সব কষ্ট ভুলে শুধু তারা দুজনে এক নিঃশ্বাস ভালোবাসায়। ঘরে ফেরার পর শাও চুপচাপ সঙ্গের দিকে তাকিয়ে থাকে। সং অবাক হয়ে বলে, আমার মুখে কি কিছু লেগে আছে? শাও হাসতে হাসতে বলে, না, আমি ভাবছিলাম আমি তো তাড়াহুড়ো করে ম্যারেজ সার্টিফিকেট সাইন করেছিলাম, তখন বুঝিনি আমি এত ভালো একজন স্বামী পেয়েছি। সং তার হাতটা ধরে চুমু খায়, থ্যাংক ইউ বলে খুব শান্তভাবে। শাও আর সং একসাথে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়, তারপর বসে গল্প করে। শাও তখন সং এর বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সং বলে, আমাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পেরেন্টস এর সাথে দেখা করা উচিত না? শাও একটু দুঃখই মুখ করে বলে, আমার ড্যাড খুব একটা ভালো মানুষ নয়, তবুও তুমি যদি চাও তাহলে চলো। তারা একসাথে পৌঁছে যায় শাওয়ের বাবার বাড়িতে। সেখানে থাকে তার স্টেপ বম আর স্টেপ সিস্টার, যারা একসময় শাওকে অবজ্ঞা করত। তারা তাদের হাতে ওয়েডিং ইনভিটেশন দিয়ে বেরিয়ে যায়। এরপর সং আর শাও একটা রোমান্টিক ডেটে যায়। তখনই শাও তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করে। সে বলে, আমার বাবাই একেবারে আমাকে ড্রাগ মিশিয়ে আমাকে একটা লোকের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। আমি কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। তারপর আমার জীবন এসেছিল জিয়ান, যার সাথে সবকিছু খুব সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ করে সেও বদলে গেল। এই কথা শুনে সঙ্গের চোখে পানি চলে আসে। সে বলে, তুমি আজ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছ, কিন্তু এখন থেকে আমি কিছুতেই তোমাকে কষ্ট পেতে দেব না। শাও সঙ্গের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি জানো, তোমার জন্য আমার মনে একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। সে বলতে থাকে, তুমি না থাকলে আমার জীবনটা কেমন ফাঁকা হয়ে যেত। তোমার মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তারা একসাথে বাইরে যায়, স্ট্রিট ফুড খায়, হাসি, গল্প করে, যেন সময়টা একেবারে থেমে গেছে তাদের শুধু তাদের জন্য। এরপর তারা যায় তাদের ওয়েডিং ফটোশুটে। দুজনের চোখে শুধুই ভালোবাসা, আর ক্যামেরা সেই মুহূর্তগুলোকে বন্দি করে রাখে আজীবনের জন্য। রাতে তারা ঘরে ফিরে আসে, চুপচাপ বসে গল্প করতে করতে হঠাৎই শাও নিজের ভালোবাসার কথা বলে ফেলে, আমি তোমাকে শুধু পছন্দ করি না সং, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। সঙ্গের চোখে তখন ঝিলমিল আলো। সে কিছু না বলে সবার হাতটা ধরে, আর সেদিন রাতটা হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি। এরপরই সবাইকে চমকে দিয়ে শাও আর সঙ্গের গ্র্যান্ড ওয়েডিং হয়ে যায়। জাঁকজমক ভাবে সাজানো সে অনুষ্ঠান, আলোর ঝলক, হাসির শব্দ আর ভালোবাসার উষ্ণ ছোঁয়া।
সবাই গ্র্যান্ডপা যে হয়তো ভেবেছিল নাতনির বিয়ে দেখা হবে না, সেও এসে হাজির হয় অনুষ্ঠানে। সব কেঁদে ফেলে আনন্দে। আমার জীবনের সবচেয়ে বড় দিনে আপনি পাশে আছেন, এর চেয়ে বড় গিফট আর কিছু হতে পারে না। বিয়ে শেষে আর সাও শুরু করে তাদের নতুন জীবন, একটা শান্ত ভালোবাসায় ভরা দাম্পত্য জীবন, যেখানে কষ্ট নেই, ভয় নেই, শুধু আছে বিশ্বাস, নির্ভরতা আর একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা। এভাবেই শেষ হয় আমাদের এই অসাধারণ ভালোবাসার গল্প, একটি হ্যাপি এন্ডিং এর সঙ্গে, যেটা আমাদের মনে রেখে যায় ভালোবাসা যদি সত্যিই হয়, তাহলে সব বাধা পেরিয়ে একদিন ঠিক জিতে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই ভালোবাসা, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতায় ভরা কাহিনী? আপনার মতামত আমার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টে লিখে যাবেন এই গল্পটা আপনার হৃদয়কে কতটা ছুঁয়েছে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম আরো অনেক গল্প নতুন নতুন আসছে। আর হ্যাঁ, ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যেন কোনো পর্ব মিস না হয়।